বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন আমরা দেখছি, তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ভালো, অথবা কি হবে তার সময় বলে দেবে। তো কেন বললাম সেই সেনাপ্রধানের পদত্যাগ? দেখেন, আপনারা জানেন যে ৮ তারিখে আইসিটিতে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে, যার মধ্যে আবার ১৬ জন সার্ভিং অফিসার এবং বাকিরা কেউ অবসরে আছেন এবং একজন এলপিআর এ আছেন, মানে ছুটিতে আছেন। তাহলে এই যে আইসিটিতে যে মামলাটা হলো, সেইটার এই মামলা যে হলো, সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই কি জানতো না? নাকি জেনেও চুপ ছিল? বা সেনাপ্রধান কি ঘুণাক্ষরও টের পায়নি? নাকি উনিও চুপ ছিল? এটা হচ্ছে যে এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। সেনাবাহিনীর ভেতরে অলরেডি ২-৩ গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলছে যে সেনাপ্রধান ইন্ডিয়ার এর এজেন্ট, সুতরাং তার পদত্যাগ করা উচিত। আরেক গ্রুপ বলছে যে না, উনি আমাদেরকে তো, আমরা তো সেনাপ্রধানের পক্ষেই ছিলাম, কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি, এই না সেই না। এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে ৫ই আগস্ট মানে ৪-৫ই আগস্ট যখন সেনাপ্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল। একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা, সেনাপ্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে। তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে। এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে, তার বাহিরে কোনো কথা নেই। সেই সময় একরকম এমন ছিল যে পারলে লোকজন সেনাপ্রধানের মূর্তি ঘরে, ঘরে তৈরি করে দেয়। ঘরে, ঘরে উনার মূর্তি তৈরি হবে, এমন একটা পজিশন। এটার ঠিক ১৫ দিন পর থেকে আস্তে, বিরোধ শুরু হয়। সেনাপ্রধানের কথাকে এরা পছন্দ করে না, ওদের কথাকে এরা পছন্দ করে না। এই অবস্থা চলতে থাকে। তো এই অবস্থা যখন চলছিল, তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে। এদিকে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন, তার জাস্ট নিচের যে পদ সিজিএস মানে চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন, উনাকে একসময় এই সেনাপ্রধানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনাপ্রধান করার একটা কথা চলছিল, যেটা ৫ই আগস্টের আগে মানে সপ্তাহ ১০ দিন আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে, সেনাবাহিনীর ভেতরেও ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে, এরকম একটা কথা চলছিল, কিন্তু ওটা সম্ভবত লাস্ট পর্যন্ত আর হয়নি। যার কারণে অবস্থানটা উনিই ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম ২০২৪ সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই। তো ওই সময় এই জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কর্নেল মুস্তাফিজ, হামিদুল হক, ডিজিএফআই এর চিফ, উনারা সবাই সেনাপ্রধান সহ এক হয়ে এই আন্দোলন, ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে 100% আপনার কার্যক্রম করেছে। এখন উনাদের বিচার কি সেনা বাহিনীর যেই কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সে আইনে হবে, নাকি আপনার আইসিটিতে হবে, এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন। তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে, এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ উনি ইন্ডিয়ার এর দালাল। আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় এই ৩, ৪, ৫ তারিখে আমরা সবকিছু করেছি। এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া, বঙ্গভবন হামলা করা, তারপরে সংসদ ভবন হামলা করা, এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি। এই যে স্যার ৩২ নাম্বার যেদিন ভাঙলো, সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম, কেউ কোনো কথা বলিনি। সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সেই বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ড্যান্স দিয়েছি। সেই দিনে তো স্যার কোনো প্রবলেম হয়নি। আমরা তো আপনার পক্ষে ছিলাম। তাহলে আজকে কেন আমরা এইসব বিচারের মুখোমুখি হতে হয়? তবে এটা যে উপরওয়ালা সবকিছু জাজমেন্ট করে রাখেন। তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে
দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, আজকে তাদেরই বিপদ হয়ে গেছে। তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে। এদিকে গতকাল তাজুল ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে, তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে। তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করুক, তাই আপনার ইয়েতে জেল ঘোষণা, আর্মি ক্যাম্পের ভেতরে কোনো একটা ভবনকে জেল ঘোষণা করুক, সেটা হচ্ছে সরকারের এখতিয়ার। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনি কাস্টডিতে আরো ২ দিন রাখবেন রিমান্ডে নাকি সরাসরি জেলে পাঠাবেন। সেটা তো হয় নাই। এখন ৮ তারিখে নাকি যখন এই আইনটা পাস হলো, এরপর আপনারা জানেন যে সম্ভবত গত পরশুদিন আইএসপিআর একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা আপনার গ্রেপ্তারি পরোয়ানা পাই নাই। এরপরও আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি। তারা আমাদের কাস্টডিতে আছে। সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে। সেনা আইন এবং আমাদের সিভিল আইন ২ জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে ২৪ ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নিবে যে আপনি ওনাকে কি কাস্টডিতে রাখবেন, ঘরে রাখবেন নাকি ইয়েতে পাঠাবেন, জেলে পাঠাবেন। সেই কাজটা কিন্তু আজকে ৪ দিনেও হয়নি। ৪ দিন ৫ দিনেও হয়নি এখনো। তার মানে কি? তাহলে কি আসলে কি তারা গ্রেফতার হয়েছেন? নাকি তারা এখনো ঘুরাফেরা করছেন, বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে? কোনটাই জানি না। এটা হচ্ছে মূল। আর ২য় কাহিনীটা হচ্ছে দেখেন, ডিজিএফআই যদি না জানে যে একটা মামলা হচ্ছে এবং সেনাপ্রধানও জানে না। কিন্তু যেই দিনই আপনার এই মামলাটা হয়ে যখন ফেসবুকে হৈ হৈ রই রই পড়ে গেছে, তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলের বিশাল, বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে। এটাও তো একদিনে হয়নি। একদিনে কি এত বড়, বড় কার্ড করা যায় ১০-১৫ জন কর্মকর্তার? না। এটা করতে ১ সপ্তাহ সময় লেগেছে। এবং এটাও হয়েছে সঙ্গোপনে। তাহলে ডিজিএফআই করেছে কি? বা আমাদের সেনা গোয়েন্দারা করেছে কি? বা আমাদের অন্য গোয়েন্দা সংস্থা করেছে কি? অ্যান্ড একটা জিনিস দেখেন, ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী যখন ইরাক দখল করে, তখন ইরাকের টোটাল আর্মি তারপরে আপনার যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয়। করে দিয়ে ওরা নতুন করে রিবিল্ড করতে, করতে ততদিনে ইরাকের চতুর্দিকে একদিকে ইরানের সশস্ত্র গোষ্ঠী, একদিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী, একদিকে আইএস, একদিকে অমুক সব ২ টা পুরা দেশ ধ্বংস। তো সেইম ঘটনাও কি আবার বাংলাদেশে চলছে? যে ১ম এ পুলিশ ধ্বংস করা হলো, এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে, এখন আবার সেনাবাহিনীকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, অলরেডি ধ্বংসই। তো এই ধ্বংসাজ্ঞে লাভ হবে কার? একটু পেছনে ফিরে তাকাই। হয়তো করিডোর, অস্ত্র সরবরাহ এগুলোর জন্য কি আমাদের ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ সবগুলোকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে। এইটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি। আর সেই কারণেই আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করবেন? আর আমার যে অ্যাসেসমেন্ট তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে হয়তো মিডল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারেন। হয়তো উনি মৃত্যুও হতে পারে। উনাকে হত্যাও করা হতে পারে। তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে। সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই। যা হবে এই সপ্তাহের ভেতরেই হওয়ার